দর্শক, পাড়া মহল্লার গলি বা ফুটপাতে জমিয়ে আড্ডা, পরনে টি শার্ট, জিন্স প্যান্ট, চোখে সানগ্লাস, রঙিন চুলে নিত্য নতুন স্টাইল, দামি লাইটার দিয়ে সিগারেট ধরানো আর নায়কদের মতো টান দেয়া। দর্শক, বলছিলাম গ্যাং কালচারে আক্রান্ত তরুণদের কথা। একই সাথে স্বাগত জানাচ্ছি ২১-এর চোখের অনুসন্ধানী অনুষ্ঠানে। এই গ্যাং সদস্যদের আরও একটা অপকর্ম আছে, তা হলো উচ্চ স্বরে হিন্দি বা ইংলিশ গান বাজানো আর ইফটিজিং। রাজধানীর নানা এলাকায় এমন দৃশ্য চোখে পড়বে। আর সন্ধ্যা নামলে শুরু হয় মহড়া। এলাকায় আধিপত্য বজায় রাখতে অথবা বিস্তারের নেশায় এই মহড়া। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে গ্যাং কালচার বিস্তৃত হয়েছে আশঙ্কাজনকভাবে। আধিপত্য, প্রেম বা সামান্য মনোমালিন্যকে কেন্দ্র করে খুন করতেও দ্বিধা করছে না গ্যাং সদস্যরা। এমন অপসংস্কৃতির শুরু কবে থেকে তা ইতিহাসের বিতর্ক। তবে সংশ্লিষ্ট পণ্ডিতগণ মানেন, আধুনিক গ্যাং কালচারের উত্থান উত্তর আমেরিকা থেকে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে গ্যাং কর্মকাণ্ড বেড়েছে অনেক গুণ। গত ১৫ বছরে এই অপসংস্কৃতির বলি হয়েছে ৮৬ জন। দর্শক, গ্যাং কালচার নিয়ে থাকছে আজকের ২১-এর চোখ অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম। আর পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। গ্যাং বলতে সাধারণত বিশেষ উদ্দেশ্যে সংগঠিত কোনো চক্রকে বোঝায়। অনেক সময় কোনো পরিবারের সদস্য কিংবা বন্ধুবান্ধব নিয়েও নির্দিষ্ট নেতৃত্বের অধীনে গ্যাং সংগঠিত হতে পারে। একসময় গ্যাং সৃষ্টি হতো কোনো নির্দিষ্ট অঞ্চল বা জাতি সম্প্রদায়কে কেন্দ্র করে। অনৈতিক কাজ, মাদক পাচার, চুরি ডাকাতি থেকে শুরু করে খুনোখুনির সঙ্গে যুক্ত হতো এসব চক্র। গ্যাংয়ের সদস্যদের বলা হয় গ্যাংস্টার বা গ্যাংব্যাঞ্জার। নির্মমতা এবং নৃশংসতার জন্য কুখ্যাত গ্যাংগুলোর মধ্যে রয়েছে ইতালিয়ান মাফিয়া, গ্রিক মাফিয়া, বসনিয়ান মাফিয়া, রাশিয়ান মাফিয়া, ফ্রান্স মাফিয়া, আমেরিকান মাফিয়া, মেসিডোনিয়ান মাফিয়া, আইরিশ মব, জুইশ মব, ইস্ট ইন্ডিয়া ক্রাইম সিন্ডিকেট, আফ্রো আমেরিকান ক্রিপস্ট, ল্যাটিন MS-13, ল্যাটিন কিংস, ইন্ডিয়ান মগ, জাপানিজ ইকুইজাম। এসব নাম কিছু ক্ষেত্রে নিজেদের নেয়াম, কিছু ক্ষেত্রে পুলিশের দেয়াম। আমেরিকান রেভলিউশনের পর আত্মপ্রকাশ করেছিল কিছু গ্যাং। 1820 সালের দিকে নিউ ইয়র্ক সিটি ছিল গ্যাংস্টারদের দখলে। গত শতাব্দীর 20-এর দশকে আমেরিকার শিকাগোতে প্রায় 1000 গ্যাংয়ের অস্তিত্ব ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যানুযায়ী বাংলাদেশে কিশোর গ্যাং কালচারের যাত্রা শুরু হয় 2001 সালে। তবে গত শতকের শেষ অংশ কিছু কিশোর গ্যাং কাজ করত। এখন এই অপসংস্কৃতির বিস্তৃত হয়েছে সারা শহরে। মেয়েদের উত্ত্যক্ত করা, পার্টি করা, হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে কার রেসলিং, খেলার মাঠ নিয়ন্ত্রণ, দেয়াল লিখনে নিজেদের শক্তি ও অবস্থান জানান দেয়া, এমনকি মাদক গ্রহণ এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড ঘিরে তৎপর এসব কিশোর গ্যাং। রাজধানীর বাড়ি, অফিস ও সরকারি স্থাপনার দেয়ালে লক্ষ্য করলে এদের অস্তিত্ব টের পাওয়া যায়। একাধিক দেয়ালে বিশেষ কায়দায় বিভিন্ন গ্যাংয়ের নাম লেখা রয়েছে। হুমকি পাল্টা হুমকি দিয়েও বিভিন্ন গ্রুপের দেয়াল লিখন আছে। এসব স্লোগান গ্যাং ফাইটারদের তথ্য নিশ্চিত করে। অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এদের উপস্থিতি রয়েছে। বাংলাদেশে উল্লেখযোগ্য গ্যাং হল নারাদে, ডিস্কো ভয়েস, 9 স্টার, 15, ব্ল্যাক রোজ, ক্যাসল বয়েজ, FCF, MWM, ভাইপার, এমন শতাধিক নামের গ্যাং রয়েছে। রয়েছে কয়েক হাজার কিশোর সদস্য, যারা এখন গোটা রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে, নানা অপরাধে জড়িয়ে পড়ছে। বেশিরভাগের বয়স 18 বছরের নিচে হয় দণ্ডবিধি অনুযায়ী পুলিশ এদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারে না। দর্শক, বাংলাদেশে গ্যাং ফাইটে নিহত হয়েছে অন্তত ৮৬ জন। দিন দিন বাড়ছে খুনের সংখ্যা। সবশেষ গত সপ্তাহে খুন করা হয় মোহাম্মদপুরে চাইল্ড হেভেনের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে। উঠতি বয়সীদের গ্যাং কালচার এখন রাজধানীর অন্যতম সামাজিক ও আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সমস্যা। স্কুল কলেজের গণ্ডি পেরোনোর আগেই কিশোরদের একটা অংশ বেপরোয়া আচরণ এখন পাড়া মহল্লার আতঙ্কের কারণ। গত 5 সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুর বেরিবাদের 3 রাস্তার মোড়ে গ্যাংদ্বন্দ্বে খুন হন চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মহসিন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সড়কের পাশে গাছের উপরে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল মহসিন। তাদের প্রতিপক্ষ গ্যাংয়ের নাম আতঙ্ক। আতঙ্ক গ্যাংয়ের সদস্যরা তাকে কুপিয়ে চলে যায়। মানে এলাকার বাসিন্দারা মনে কথাবার্তা বলতেছে, আর 20-30 জন একটা ছেলের কোপা নিয়ে আসছে, মানে কোপা সে চলে গেছে। আমি লাশ নিতে দেখছি এখান দিয়ে। মহসিনের মা বিশ্বাস করতে পারছেন না তার ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে। নিহত মহসিনের পরিবার জানায়, মহসিন কোনো গ্রুপের সদস্য ছিল না। সামান্য কথা কাটাকাটির জের ধরে তাকে হত্যা করা হয়েছে। প্রধান খুনে আসিফ এবং আরও কয়েকজন 15-16 জন লোক নিয়ে এসে হঠাৎ এলোপাতারি কুপাতে থাকে। আমার ভাইকে কুপে মাটিতে ফেলে 5টা কূপ মারে। ওরা যারা আসছে তারা বেশিরভাগই অস্ত্র নিয়ে আসছিল। জি না, আমার ভাই কোনো গ্রুপ সদস্য ছিল না। আপনারা আমাদের বাড়িতে গেলে আমাদের বাড়ির পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন যে আমার ভাই কোনো গ্রুপ সদস্য ছিল না। মহসিন হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তার পরিবার। আমার স্বামী হারা মানুষ, সন্তান হারা মানুষ, আর আমি বিচার চাই। এই সাইফুলের বউ, সাইফুলের শাশুড়ি আমার বাসায় যায়, কয় কি তোমরা উনি পত্রিকা টানাইছো কে? সাইফুলের যে বউ শাশুড়ি বলতেছে যে আমার স্বামী আসুক, আসলে দেখামু মজা। বাস্তবতা হচ্ছে, খুন হওয়ার আগের দিন সন্ধ্যায় মহসিন তার বান্ধবীকে নিয়ে ঢাকা উদ্যানে ঘুরতে গেলে সেখানে দ্বন্দ্ব হয় আতঙ্ক গ্যাংয়ের সদস্যদের সাথে। এছাড়া নিহত মহসিন ও ঘাতক পারভেজের মধ্যে গ্যাং নিয়েও সমস্যা ছিল। নিহত মহসিনের গ্যাংয়ের নাম ছিল ফিল্ম ঝিরঝির। স্থানীয় বাসিন্দারা জানান, মহসিনের খুনিরা একসময় তার বন্ধু ছিল। গত 1 বছরের আগে যারা ছিল আমি মিলমিশ করে দিছিলাম, তারপরে ওরা বন্ধুত্বের মধ্যে এখানে সবসময় আড্ডা দিত। এদিন নাম লাগার পরে আলাদা হয়ে গেছে। আগে একসাথে ছিল একই গ্রুপ, আতঙ্ক গ্রুপই ছিল সব। সেটা হলো ফিল্ম ঝিরঝির। এই হত্যাকাণ্ডে জড়িতদের বেশ কিছু ছবি আসে একুশের চোখের হাতে। মামলার এজাহারেও আসে ডজন খানেক নাম। ঘটনার সময় মহসিনের সাথে ছিল আরও কয়েকজন, তারাও আহত হয়েছে। এদের মধ্যে একজন রুবেল হাওলাদার, ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, বলেন একসাথে গল্প করছিলেন তারা। অতর্কিত হামলা ঠেকাতে গিয়ে আহত হয় সে। যেই গেছে ওইখানে তাকে এলোপাথারি কোপ শুরু করছে, আর ও যে এইভাবে শুইছে, ওকে একটা দিছে, শেষ হয়ে গেছে। আমি কোপ দেওয়ার পরে আমি যদি ওইখানে দিছে, আমাকে এখান থেকে এটা দিছে, তারপর আমি ওদের ধাক্কা দিছি যতটা সম্ভব আমি পারছি বাঁচানোর জন্য, কিন্তু আমি ওকে বাঁচাইতে পারিনি। আমি তারপর দৌড়ে আমার ভাইয়ের দোকানে চলে আসছি। রুবেলের বাবা জানান, এমন ঘটনায় আর কারো মায়ের বুক যেন খালি না হয়। যারা মুরব্বী আছে তাদের সাথেও কোনো মানে অসম্মানী কাজগুলো ওরা করতে আছে। আসল যারা এগো দিয়ে কাজকর্ম না করায়, একটা গ্যাং আছে, এই গ্যাংগুলো বাই করতে পারলেই মনে করেন সব জায়গায় এগুলো ভালো হয়। মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে আতঙ্ক গ্যাংয়ের দেয়াল লিখন, নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্যই দেয়ালে এমন প্রচারণা। স্থানীয়রা জানান, সন্ধ্যা হলেই নিজেদের অবস্থা জানান দেওয়ার জন্য নানা অপকর্ম শুরু করে এই গ্যাং। দাও ছানা লইয়া দৌড়াদৌড়ি করে। আমরা অনেক সময় বাস দেখাচ্ছে কোনটা অগরে অনেক সময় বাস দেখাচ্ছে কোনটা যে বাধা দেই জায়গা, কিন্তু এর পরবর্তীতে আবার দেখাচ্ছে এগুলো, এই অবস্থা আর কি। আমাদের এলাকার যে মুরব্বীরা আছে, ওনারা যদি ওদেরকে কিছু বলতো, তাহলে ওই মুরব্বীকে আঘাত করার জন্য বিভিন্ন ধরনের বেদবি করতো। এই জন্য কোনো মুরব্বীও কিছু ভয়ে বলতো না। এই তরুণের আতঙ্ক ছড়িয়ে নিজেদের উপস্থিতি প্রমাণের চেষ্টা করে। কঠোরভাবে গ্যাং নিয়ন্ত্রণের দাবি এলাকাবাসীর। নেশাবাড়ির দিকেও লিপ্ত ছিল, এদিকে ওদিকে চাঁদাবাজিও করতো। এর এলাকার এই ছেলে পেলে আমি প্রশাসনের কাছে দাবি জানাই, তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করে। মামলাটির তদন্ত করছেন মোহাম্মদপুর থানার এসআই ফারুক হোসেন। থানায় গিয়ে তাকে পাওয়া যায়নি, তবে মোবাইলে তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আতঙ্ক গ্রুপ যারা এই ঘটনাটা ঘটাইছে, এই আতঙ্ক গ্রুপের একটা ছেলের নাম হচ্ছে পারভেজ। এই পারভেজের সাথে মহসিনের সাথে একটা বিরোধ হয়েছিল ঘটনাতে। দুজনের মধ্যে একজন কেরানীগঞ্জ কারাগারে আছে, আর একজন রিমান্ডে আছে, 2 দিনের থানায় রিমান্ডে আছে। দর্শক, সময় হলো একটি বিরতির। ফিরে এসে থাকবে হাজারীবাগ উত্তরা সহ আরও কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিবরণ। সাথেই থাকুন দর্শক। বিরতির পর আবারও ফিরে এলাম 21-এর চোখে। দর্শক, কিশোর গ্যাং দ্বন্দ্বে রাজধানীতে যে কটি হত্যাকাণ্ড হয়েছে, তার মধ্যে হাজারীবাগ, গ্যান্ডারিয়া ও উত্তরার ঘটনা বহুল আলোচিত। চলুন দেখে আসি। খুব ভালো ছিল, কেউ মুখের দিক তাকাইয়ে কথা কয় না।
প্রায় 2 মাস আগে খুন হয় শাওন। তার মায়ের চোখের পানি এখনো শুকায়নি। আমার ছেলে লেখাপড়া করতে ক্লাস 9-এ পড়ে, এই যে ভর্তি করছিলাম 4 মাস ধরে। তিনি জানান তার ছেলে বখাটে ছিল না, তবে কেন তাকে জীবন দিতে হলো? এখানে কেমনে কাজটা ঠিক করলো? আমার ছেলে তো কোনো সন্তান ছিল না, আমার ছেলে তো রাস্তার তরা ডাক্তার নিয়ে আইডা করলো। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে নিহত শাওনের বাবা ও পরিবারের সদস্যরা। আমার পোলার হত্যার বিচার চাই, ওকে ফাঁসি দেখ, আর শিশুর গাং যদি ফাঁসি না ওকে সারা জীবন জড়াবাই না হইতে পারে, এই ব্যবস্থা করে দিব। ও মা বাবা যেন ওর সন্তানের সুখে থাকে, এটাই আমরা চাই, আর সুষ্ঠু বিচার চাই। 6 জুলাই রাতে শাওনকে গ্যান্ডারিয়া হাই স্কুলের সামনে ছুরিকাঘাত করে তার বন্ধুরা। পরে 7 জুলাই হাসপাতালে মারা যায় শাওন। এরপর মামলা করে শাওনের পরিবার। এজাহারে 8 জনের নাম উল্লেখ করা হয়। মামলার অগ্রগতি কতটুক এমন প্রশ্ন ছিল গ্যান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। তিনি বলেন, সব আসামি গ্রেফতার করা হয়েছে। আমরা সোহাগ সহ 7 জনকেই গ্রেফতার করতে পেরেছি এবং এর মধ্যে 4 জন বিজ্ঞ আদালতে 164 করেছে। গ্যান্ডারিয়া এলাকায় অন্য যেসব সক্রিয় কিশোর গ্যাং রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্ন ছিল তার কাছে। গ্যান্ডারিয়া থানা এলাকার মধ্যে কোনো কিশোর গ্যাং নাই। এলাকায় যে টহল করে যদি 4-5 জন ছেলে যদি এমনি আড্ডা মারে তাদেরকে আমরা ধরে নিয়ে আসি। এবার নজর দিব হাজারীবাগের দিকে। গত 29 জুন হাজারীবাগ এলাকায় খুন হয় ইয়াসিন আরাফাত। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে তাকে শেরেবাংলা সড়কের 3 রাস্তার মোড়ে বাংলা গ্যাংয়ের সদস্যরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। ইয়াসিন আরাফাতের বাবা জানান, নিজেদের দোকানেই কাজ করত সে। দোকান ছেড়ে দেওয়ার পর অন্য একটি দোকানে কাজ নেয় আরাফাত। তার ছেলে কোনো অপরাধী নয় বলে দাবি করেন তিনি। দোকানদারি করতো, চা দোকান চালাইতো, আমি অটো রিক্সা চালাইতাম। এখানে এলাকার কারোর লগে তুই বলি না, কোনো পোলা বানার লগে কোনো মনে একটা মেয়ের লোকের ঠাট্টা করতো, কখনো না। ছেলের হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। নাম হলো সৈকত, ওরফে বাংলা নাইম। ওরা মারছে আর অগলকে কে আসছিল জানি। আমি তো একবারই অসহায়, এই যে রিক্সা চালাই, কোনো আরও ডায়াবেটিস, রিক্সাও চালাতে পারি না। তখন আমার চলাটাই একবারে কোটিং হয়ে গেছে। মামলার বিবরণে দেখা যায় আরাফাত হত্যাকাণ্ডের কিশোর গ্যাং বাংলা গ্রুপ জড়িত। এই ঘটনায় বাংলা গ্রুপের সদস্য সহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার অগ্রগতি কতটুক এমন প্রশ্ন ছিল হাজারীবাগ থানার ওসির কাছে। তাহলে আমরা এই মামলার ঘটনার সঙ্গে জড়িত 12 জন কিশোর অপরাধীকে গ্রেপ্তার করি। তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। বর্তমান এলাকায় পুলিশি নজরদারি অব্যাহত আছে। 2015 সালের 27শে মে উত্তরার 7 নম্বর সেক্টরে কিশোর গ্যাং দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র অনিককে। 2018 সালের 6 জানুয়ারি উত্তরায় ডিসকো ভয়েস ও 9 স্টার গ্রুপের দ্বন্দ্বে খুন হয় ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র আদনান কবির। আদনান খুন হওয়ার পর উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অর্ধশত কিশোর গ্যাংয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। উত্তরায় বিভিন্ন এলাকায় ঘুরলে চোখে পড়বে বিভিন্ন গ্যাংয়ের সাইনবোর্ড ও দেয়াল লিখন। আদনান হত্যাকাণ্ডের বিষয়ে কথা হয় তার বাবা নুরুল ইসলামের সাথে। তিনি বলেন, আদনানকে যারা হত্যা করেছে তারা বীরদর্পে এখনো ঘুরে বেড়াচ্ছে। নানা সময়ে হত্যার হুমকি দেওয়ার কথাও জানান তিনি। যদি আদনানের বিচারটা সঠিকভাবে হইতো তাহলে কিন্তু বর্তমান যে কিশোর গ্যাং উত্তেজিতভাবে চলতেছে, উত্তেজিতভাবে হয়ে আছে, তারা কিন্তু এই প্রশ্রয় পাইতো না। ছাত্র রাজনীতির সাথে তারা ভিড়ে বিভিন্ন অপরাধ কর্ম করার চেষ্টা করতেছে। এখন তারা সম্পূর্ণ সক্রিয়। উত্তরাতে এমন কোনো দিন নাই যে একটা ঘটনা না ঘটতেছে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছিল। কয়েক বছর আগের ঘটনা। কয়েকদিন আগে চার্জশিট দেওয়া হয়েছে। উত্তরায় বিভিন্ন গ্যাং প্রকাশ্যে কিভাবে ঘুরছে এর উত্তর নেই। রাজধানীর ধানমন্ডি, মিরপুর, হাজারীবাগ, বংশাল, লালবাগ, তাঁতিবাজার, ওয়ারি, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, পল্লবী সহ অন্তত 50টি এলাকায় কিশোর গ্যাং সক্রিয়। দর্শক, সময় হলো একটি বিরতির। ফিরে এসে থাকবে গ্যাং বিরোধী বিভিন্ন অভিযানের খবর। সাথেই থাকুন।
দর্শক, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তারপরও বন্ধ হয়নি সংঘবদ্ধ অপতৎপরতা। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার সহ সংশ্লিষ্ট সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়, বন্ধ করা সম্ভব নয় গ্যাং কালচার। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যকে আটকের খবর পাওয়া গেছে। গত 2 মাসে কিশোর গ্যাংয়ের অন্তত 200 সদস্যকে আটক করে সংশোধনাগারে পাঠিয়েছে র্যাব। এছাড়া পুলিশও বেশ কিছু অভিযান চালানোর কথা জানিয়েছে। গত শুক্রবার হাতিরঝিলে অভিযান চালিয়ে আটক করা হয় শতাধিক কিশোরকে, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। রাজধানীসহ সারা দেশে উঠতি কিশোর, তরুণ ও যুবকদের গ্যাং কালচার আইনশৃঙ্খলা বাহিনীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ঢাকা মহানগরীতে কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি আর স্থানীয় গ্যাং বলি, কোনো গ্যাং বলে কোনো শব্দ রাখা হবে না, সবগুলোকে নিশ্চিহ্ন করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী গ্যাং কালচার প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সন্তানদের প্রতি নজর রাখতে অভিভাবকদের আহ্বান জানান তিনি। যদি কেউ অপরাধ করেই ফেলে, কিশোরের জন্য যে আইন রয়েছে সেই আইনের করেই তাদের তো সেই অবস্থায় যেতে হবে। অপরাধ বিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের দাবি, বাংলাদেশ এখন একটি উন্নয়নক্ষণ অতিক্রম করছে। নতুন প্রযুক্তি, সংস্কৃতি ও বস্তুগত দিক উঠতি বয়সের ছেলেদের অপরাধের দিকে ঠেলে দেয় বলে জানান তারা। কিশোর কিশোরী যে জনগোষ্ঠী যারাদের কথা বলছে, তারা কিন্তু বৈশ্বিক সংস্কৃতির একটি অংশ, এবং এই বৈশ্বিক সংস্কৃতির প্রভাব কিন্তু পরিবারের বাইরে গিয়ে প্রতিষ্ঠান এবং সকল জায়গায় কিন্তু প্রভাব পড়ছে। কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রগুলোর মধ্যে কি পড়ানো হয়, কি তাদের শিক্ষা দেওয়া হয়, কি তাদের, এগুলো বলতে গেলে খুবই অপ্রতুল। এরপরে যে জিনিস আসবে যে আপনার ইনস্টিটিউশনাল করাপশন, ট্রান্সন্যাশনাল যে সমস্ত ক্রাইম, সেইগুলো মনে করেন ড্রাগ, তারপরে যেমন ইলিগাল লিকার, এই জাতীয় জায়গায় মার্ডার, আপনি দেখবেন যে অর্গানাইজ মার্ডার, এ সমস্ত দিকে যাবে, যে এটা তখন হবে ভয়ঙ্কর ব্যাপার। শিশুদের সামাজিকীকরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, এমন প্রবণতা রোধে প্রধান ভূমিকা রাখতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে। স্কুল পর্যায়ে যে পাঠ্যক্রম রয়েছে, সেই পাঠ্যক্রমের মধ্যে তাদের মধ্যে কিভাবে তাদের অভিরুচির বিষয়গুলোকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, সকল প্রতিষ্ঠানগুলো তাদের যথাযথ কাজগুলো যদি সম্পন্ন করে, তবেই আমার মনে হয় এই বৈশ্বিক সংস্কৃতির যে ঋণাত্মক প্রভাবে মূলত আমাদের এক ধরনের এই কিশোর কিশোরীরা যারা অস্থিরতার শিকার হয়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, তাদের থেকে আমরা পরিত্রাণ পাব। রাষ্ট্রীয় জায়গা এবং ইনফর্মাল জায়গায়, দুটো জায়গা থেকে যদি অ্যাড্রেস করা যায়, তাহলে এই জায়গা থেকে আমরা মুক্তি পাবো। কিশোর তরুণদের গঠনমূলক ও বুদ্ধিভিত্তিক কাজে যুক্ত করার পাশাপাশি নৈতিক শিক্ষাই পারে অপরাধ মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার AM মাসুমের কাছে। আমাদের দেশে এখন গ্যাং কালচার একটা মহামারীর মতো হয়ে গিয়েছে, এবং এরা দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, মাদক এবং ইফটিজিং এবং বিভিন্ন ধরনের মারামারি, এই ধরনের বিভিন্ন অপরাধের সাথে ইনভলভ হয়ে গিয়েছে। কিন্তু মেইনলি তারা স্কুল গোয়িং থেকে কলেজ গোয়িং, যাদেরকে সেকশন 4 অব দি চিলড্রেন অ্যাক্ট 2013 অনুযায়ী শিশু বলা হয়, এবং তাদের আদালত শিশু আদালত, যেটা সেকশন 16 অনুযায়ী, এবং তাদের ট্রায়াল হবে স্পেশাল ট্রায়াল, 360 ডেইজের মধ্যে কমপ্লিট করতে হবে, প্লাস 60 ডেইজ এক্সটেন্ড করা যায়, যেটা সেকশন 32 অনুযায়ী। এবং তাদের যদি অপরাধ, যদি মৃত্যুদণ্ড বা যদি যাবজ্জীবনের মতো অপরাধও করে, তাদেরকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দেওয়া যাবে না সেকশন 33 অনুযায়ী। বাট সেকশন 34 অনুযায়ী তাদেরকে যেটা 3 ইয়ার্স থেকে 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট দেওয়া যাবে। বাট যদি লেসার ডিগ্রির অপরাধ হয়, তাহলে হায়েস্ট 3 ইয়ার্স পর্যন্ত। বাট মেইনলি তাদেরকে যেটা হচ্ছে যে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে পাঠানো হয়, এবং সেটা মেয়ে যদি হয় তাহলে তাদের জন্য গাজীপুরে, আর যদি ছেলে হয় তাহলে টঙ্গী এবং যশোরে আছে, যেটা হলো রিহ্যাবিলিটেশন সেন্টারের মতো বা কারেকশন সেন্টার। এবং এখানে যদি কোনো শিশু, যিনি তার কোনো ভিকটিম, যে ও শিশু আদালত যদি চায়, তাহলে তার বাবা মাকেও
কম্পেনসেশন দেওয়ার জন্য বলতে পারে, যেটা সেকশন 39 অনুযায়ী। এবং এই শিশুর বাহিরে অন্য যারা অ্যাডাল্ট হবে তাদের ক্ষেত্রে সমস্ত আমাদের যে ক্রিমিনাল আইন আছে সব আইন ব্যবহার হবে ট্র্যাডিশনাল ওয়েতে, যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হতে পারে, যেমন পেনাল কোড হতে পারে, মার্ডার যদি হয় তাহলে 302 হতে পারে, যদি রেপ হয় 376 হতে পারে, যদি রবারি হয় 392 হতে পারে। এইভাবে সমস্ত আইন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721221221 এই নম্বরে। দর্শক, আজকের 21-এর চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।